হ্যালো বন্ধুরা, আমি রাজা ঘোষ তোমাদের প্রত্যেককেই বাংলা ডিফেন্স একাডেমিতে স্বাগত জানাই। তো আজকে কিন্তু আমি উপস্থিত হয়েছি ইংলিশের যে টেন্সের আমাদের ক্লাসগুলো চলছে। তো টেন্সের কিন্তু আজকের আমি লাস্ট মানে হচ্ছে 3 নাম্বার ক্লাস নিয়ে কিন্তু উপস্থিত হয়েছি এবং আজকের এই ক্লাসে আমি আলোচনা করতে চলেছি ফিউচার টেন্স নিয়ে। অলরেডি কিন্তু আমাদের টেন্সের বেসিক ক্লাস হয়ে গিয়েছে, প্রেজেন্ট টেন্স হয়ে গিয়েছে, পাস্ট টেন্স হয়ে গিয়েছে এবং আজকে কিন্তু লাস্ট এটা আমাদের টেন্সের ক্লাস, সেটা হচ্ছে কি ফিউচার টেন্স। তো ফিউচার টেন্স নিয়ে কিন্তু আজকের এই ক্লাসে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো ক্লাসটি কিন্তু অবশ্যই তোমাদের একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আমি প্রত্যেকটা ক্লাসেই বলেছি যে টেন্স এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। গ্রামারের যত টপিক আছে সমস্ত টপিকেই কিন্তু এই টেন্সের আমাদের কিন্তু নিয়মগুলো কাজে লাগে। টেন্স সম্বন্ধে কিন্তু আমাদের জানতে হয়, বোঝা গিয়েছে? এই জন্যই কিন্তু বারংবার আমি তোমাদের প্রত্যেকটা ক্লাসেই বলে দিয়েছি যে টেন্সের ক্লাসগুলো এবং প্রত্যেকটা টেন্সের যে গঠনগুলো সেগুলো কিন্তু পড়তে হবে, ঠিক আছে? তো আজকের ক্লাসটিও তোমরা পুরোটাই কিন্তু দেখবে। আর যারা তোমরা আজকে আমাকে নতুন দেখছো বা এই চ্যানেলটিকে যারা আজকে নতুন দেখছো তাদের উদ্দেশ্যে বলে রাখি যে আমরা কিন্তু 2025-এর WEP কনস্টেবল এক্সামকে ফোকাস করে কিন্তু এই চ্যানেলেই মিশন পুলিশ নামে একটি ব্যাচ আমরা চালু করেছি, ঠিক আছে? আর এই মিশন পুলিশ এই ব্যাচের আন্ডারেই কিন্তু আমরা WEPর পুরো সিলেবাস কভার করাচ্ছি, কেমন? আর এই যে আমাদের মিশন পুলিশ যে ব্যাচটি রয়েছে এই ব্যাচটির ক্লাস কিন্তু পুরোপুরি রুটিন অনুযায়ী কিন্তু আমরা করাচ্ছি, শুধুমাত্র ইংলিশ বলে না, ইংলিশের সঙ্গে সঙ্গে জিকে, রিজনিং, ম্যাথ, কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত বিষয়ে কিন্তু ক্লাস করানো হচ্ছে, বুঝতে পারলে? তো যারা তোমরা একদমই নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, তাতে করে যখনই আমরা কোনো ক্লাস আপলোড করব তোমরা কিন্তু তার নোটিফিকেশন পেয়ে যাবে, ঠিক আছে? তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তার সঙ্গে সঙ্গে দেখে রাখো এটা হচ্ছে আমাদের ক্লাসের রুটিন WEP মিশন পুলিশ, ঠিক আছে? তো সকাল 9টার সময় ক্লাস হয়, আবার সন্ধ্যা 7টার সময় ক্লাস হয়। সমস্ত বিষয় তোমরা দেখতে পাচ্ছ এখানে, যেমন ইংলিশ এখানে সোমবার সন্ধ্যা 7টা আর বৃহস্পতিবার সন্ধ্যা 7টার সময়, ঠিক আছে? তোমরা একটু এটা চাইলে স্ক্রিনশট নিয়ে নাও, তোমরা এই টাইম অনুযায়ী চলে আসবা এই চ্যানেলে, তোমরা কিন্তু ক্লাস পেয়ে যাবা, কেমন? তো আশা করি তোমরা প্রত্যেকেই এটার স্ক্রিনশট করে নিয়েছো। তো এইবার দেখো যারা তোমরা নতুন আছো তারা একটু বলে দিই তাদের সম্বন্ধে একটু, তাদেরকে টেন্স আমি শুরু করেছি। তো টেন্স তোমরা প্রত্যেকেই জানো, টেন্স হচ্ছে আমাদের মূলত 3 প্রকার। কি কি বলো? প্রত্যেকেই আশা করি জানো। প্রেজেন্ট, পাস্ট, প্রেজেন্ট পাস্ট, ঠিক আছে? প্রেজেন্ট পাস্ট আর হচ্ছে কি ফিউচার, তাই তো নাকি? এই তো 3টা, প্রেজেন্ট, পাস্ট আর হচ্ছে ফিউচার, বর্তমান, অতীত, ভবিষ্যৎ। অলরেডি আমি তোমাদের প্রেজেন্ট টেন্স করিয়ে দিয়েছি 4টা ভাগ, পাস্ট টেন্সেরও 4টা ভাগ করিয়ে দিয়েছি, আজকে করাবো হচ্ছে ফিউচার টেন্স, ঠিক আছে? আর এখানে কিন্তু মেনলি তুমি প্রেজেন্ট বলো, পাস্ট বলো, ফিউচার বলো, এখানে কিন্তু কাজের উল্লেখ থাকে। কিসের উল্লেখ বললাম? কাজ। বর্তমানের সাধারণ কাজ, বর্তমানে কোনো চলমান কাজ, বর্তমানে কোনো কাজ শেষ হয়েছে তার ফল এখনও আছে, আবার বর্তমানে কোনো একটা নির্দিষ্ট সময় ধরে কাজ চলছে। এই তো 4টা ভাগ বাংলায় বলে দিলাম আমি, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট আর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, তাই তো? পাস্টের ক্ষেত্রেও সেম। পাস্টে মনে করো কোনো কাজ হয়েছিল, ঘটেছিল, পাস্টে কোনো কাজ চলছিল, পাস্টে 2টি কাজের মধ্যে কোনো একটা প্রথমে হয়েছিল, আবার পাস্টে কোনো একটি নির্দিষ্ট সময় ধরে কাজ চলছিল, এরকম সেন্সে পাস্টগুলো হয়। তো আজকে দেখো আমরা কিন্তু শিখবো সেরকম ফিউচার, যেই কাজগুলো হয়নি, ঠিক আছে? যেই কাজগুলো এখনো হয়নি, হবে ফিউচারে, আমাদের আপকামিং সময় যেই কাজগুলো হবে, তো সেটাই কিন্তু ফিউচার টেন্সে আমি আলোচনা করব। এটারও 4টা ভাগ আছে, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, সমস্ত বিষয় কিন্তু আলোচনা করব। মেনলি মনে রাখবা যে টেন্সে কিন্তু কাজকে রিপ্রেজেন্ট করা হয়, বর্তমান হলে প্রেজেন্ট, অতীত হলে হচ্ছে পাস্ট, ভবিষ্যৎ হলে হচ্ছে ফিউচার, তাই না? তো চলো এবার আমরা সময় নষ্ট না করে তোমাদের ক্লাসগুলো আমি ফিউচার ক্লাসটা করে দিই। যারা তোমরা এই ক্লাসগুলো এখনও দেখোনি
তো তাদের উদ্দেশ্যে বলে রাখি আমি, তোমরা এই ক্লাসের শেষে প্লেলিস্ট পেয়ে যাবা। তোমরা কিন্তু অবশ্যই সেই প্লেলিস্টের প্রত্যেকটা ক্লাস করবে। এমনকি আমি কিন্তু পার্টস অফ স্পিচ শুধুমাত্র কিন্তু টেন্স কিন্তু আমি করাচ্ছি না, আমি কিন্তু অলরেডি পার্টস অফ স্পিচ কিন্তু করিয়ে দিয়েছি। কারণ বেসিক জিনিসগুলো তোমাদের জানতে হবে, এগুলো না জানলে পরবর্তীকালে কিন্তু তোমরা কোনো গ্রামারে কিন্তু অনেক জায়গায় তোমরা আটকে যেতে পারো, বা যেতে পারো বলতে আটকে যাবে, ঠিক আছে? তো সেই জন্য তোমাদের এই বেসিক জিনিসগুলো করতে হবে। পার্টস অফ স্পিচ অলরেডি শেষ, টেন্সও কিন্তু আজকে শেষ হচ্ছে। তো প্লেলিস্ট তোমরা পেয়ে যাবা ক্লাসের শেষে, অবশ্যই সেই ক্লাসগুলো দেখে নেবে। আর এই ক্লাসগুলো অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কেমন? চলো, তাহলে প্রথমে আমাদের কি আছে? প্রথমে আছে হচ্ছে আমাদের ফিউচার ইনডেফিনিট, যেরকমটা প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, সেরকম হচ্ছে ফিউচার ইনডেফিনিট। তো কাজ, এবার আমরা যেই কাজের উল্লেখ করব সেই কাজটা কিন্তু রিপ্রেজেন্ট করবে কোন কালকে, কোন সময়কে? ভবিষ্যৎকালকে, ভবিষ্যতের সময়কে, তাই তো নাকি? আচ্ছা, তো এখানে যদি ডেফিনেশন বলি, ডেফিনেশন বলতে পারো, কিংবা তুমি বলতে পারো কোনো একটা সিচুয়েশন। আলটিমেটলি তো কাজেরই না কোনো সিচুয়েশন, তাই না? তো বর্তমানে কাজ হলে প্রেজেন্ট, যদি কোনো কাজ অতীতকালের হয় তাহলে সেটা পাস্ট, আর এখানে যেহেতু ফিউচার তাহলে আমাদের ভবিষ্যৎ নিয়ে আমরা বলবো, ভবিষ্যৎকালের কোনো কাজকে নিয়ে আলোচনা করব, তাই কিনা বলো? তোমরা প্রত্যেকে আমার সঙ্গে সঙ্গে একটু রিপিট করবা কথাগুলো, তাহলে দেখবা ক্লাসও শেষ হবে আর তোমাদের কিন্তু এই নোটসটা বা এই কনসেপ্টটা পুরোপুরি নিজের মধ্যে গেঁথে যাবে। আমি যে কথাগুলো বলছি তোমরা পারলে মনে মনে আমার সঙ্গে রিপিট করো আমি কি বলছি, ঠিক আছে? আমি কিন্তু কথা একবারের জায়গায় কিন্তু দুইবার করে বলবো, ঠিক আছে? যাতে তোমাদের ক্লাসটার শেষেই যাতে পুরোপুরি জিনিসটা মাথায় ঢুকে যায়। দেখো, ভবিষ্যৎকালে কোনো কাজ ঘটবে, যেই কাজটা ভবিষ্যতে ঘটবে, ভবিষ্যতে হবে, তাকেই আমরা বলি হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স। একদম সহজ ভাষায়, একদম সরল ভাষায় কি বললাম? ভবিষ্যতে, ভবিষ্যতে কোনো কাজ হবে বা ঘটবে, এখনও কিন্তু ঘটেনি বা ঘটেছিল এরকম সেন্স কিন্তু না, ঘটবে, হবে এরকম সেন্স হলে হয় কি? ফিউচার ইনডেফিনিট। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। এইবার সংজ্ঞা তো বুঝতে পারবে, ঠিক আছে? এইবার ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে ইম্পর্টেন্ট কোনটা? ইম্পর্টেন্ট হচ্ছে সেই টেন্সের গঠন। কারণ দেখো, এই যে স্ট্রাকচার, আমি কেন বলছি গুরুত্বপূর্ণ বলো? এটাকে গুরুত্বপূর্ণ বলার কারণটা কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলার কারণটা কি? কারণ তোমাকে এই গঠন দিয়েই পরীক্ষায় ভয়েস চেঞ্জ করতে হবে, ন্যারেশন করতে হবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে, স্পটিং এরর করতে হবে, ইমপ্রুভমেন্ট অফ সেন্টেন্স করতে হবে। তো দেখো কতগুলো বিষয় কিন্তু এই স্ট্রাকচারের ওপর নির্ভরশীল। এমনকি তুমি যদি কোনো একটা বাংলা বাক্যকে ইংলিশে ট্রান্সলেট করতে চাও, তবুও কিন্তু তোমার এই গঠনটাই কাজে লাগবে। এই জন্যই তো বলি যে এটা হচ্ছে কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাই না? দেখো, ফিউচার ইনডেফিনিটের গঠনটা কি? প্রথমে 1 নাম্বার পজিশনে কে আসবে? বাক্যের সাবজেক্ট। 2 নাম্বার পজিশনে কে? হয় উইল, না হলে কি শ্যাল আসবে, তাই তো? তারপরে বাক্যের 3 নাম্বার পজিশনে কে আসবে? ভি ফর ভার্ব, 1 ফর মানে হচ্ছে ভার্বের 1 নাম্বার ফর্ম, বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম, তাই না? 4 নাম্বারে আসবে কে? বাক্যের অবজেক্ট, কর্তা, তারপরে হচ্ছে হেল্পিং ভার্ব, মেন ভার্ব, তারপরে হচ্ছে কর্ম, তাই তো? এই গঠন তোমাকে জানতে হবে। ভয়েস চেঞ্জে কাজে লাগবে, ন্যারেশনে কাজে লাগবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কাজে লাগবে, স্পটিং এররে কাজে লাগবে, ইমপ্রুভমেন্ট অফ সেন্টেন্সে কাজে লাগবে, এবং ট্রান্সলেশন। কোনো বাংলা বাক্যকে ইংলিশে ট্রান্সলেট করতে গেলে তোমার কিন্তু যদি এরকম সিচুয়েশন আসে, যেরকমটা আমি বললাম যে ভবিষ্যতে কোনো কাজ হবে বা ঘটবে, এরকম সিচুয়েশনে কোনো বাক্য থাকলে তোমার কিন্তু অবশ্যই এই গঠন অনুযায়ী তোমাকে সেই বাক্যটাকে ট্রান্সলেট করতে হবে। আর ফিউচার মানে সর্বদাই সাবজেক্টের পরে উইল অথবা শ্যাল বসাতে হবে, এটা কমন জিনিস, ঠিক আছে? বাক্য দেখো, এই গঠন দিয়ে বাক্য দিয়েছি, জিনিসটা একটুখানি পরিষ্কার করে দিই আমি, তাহলে জিনিসটা ভালো করে বুঝতে পারবা। দেখো, আই শ্যাল গো টু লন্ডন, আমি লন্ডনে যাব। এখনো কি গিয়েছি? আমি কি গিয়েছিলাম? না, আমি লন্ডনে যাব। তাহলে আমি লন্ডনে যাব, প্রথমে কে বসে? সাবজেক্ট আই, হেল্পিং ভার্ব শ্যাল, V1 মানে হচ্ছে গো, তারপরে বাক্যের বাকি অংশ অথবা অবজেক্ট, তাই তো? তাহলে আই শ্যাল গো টু লন্ডন, আমি লন্ডনে যাব, আমি লন্ডনে যাব, এখনো যাইনি।
তাহলে যাওয়া কাজটা যেহেতু আমার ভবিষ্যতে হতে চলেছে, সেই জন্যই এই বাক্যটাকে আমরা ট্রান্সলেশন করার সময় আমরা কিন্তু ফিউচার ইনডেফিনিট টেন্সের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার কিন্তু আমরা ফলো করলাম। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। দ্বিতীয় দেখো বাক্যতে কি বলেছে, এটাও সেম, হি উইল রাইট এ নোবেল। আগে বাংলা মানে তোমরা নিজেরাই করার চেষ্টা করো। হি উইল রাইট এ নোভেল, সে একটি উপন্যাস লিখবে। এই যে বলছি লিখবে, লিখবের সেন্স কিন্তু দিচ্ছে কে? উইল রাইট। সাবজেক্ট হেল্পিং ভার্ব উইল, রাইট হচ্ছে ভার্বের 1 নাম্বার ফর্ম, প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম, আর নোবেল হচ্ছে কি? এই নোবেল হচ্ছে একটা অবজেক্ট। ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে বলে রাখি এই আই আর হচ্ছে শ্যালা, উইল আর শ্যালের যে ব্যবহারটা, এটা কীরকম হয়? আই আর উইয়ের সঙ্গে বসে হচ্ছে কি? শ্যাল। আর বাকি যা কিছু আছে তুমি এখানে শি বলতে পারো, হি বলতে পারো, ঠিক আছে, ইট বলতে পারো, কিংবা কোনো ব্যক্তির নাম বলতে পারো, তাই না? সবার সঙ্গে কি বসবে? উইল। আই আর উইয়ের সঙ্গে বসবে শ্যাল, বাকি সবার সঙ্গে বসবে উইল। ঠিক আছে, দেখো আই শ্যাল হি উইল। তাহলে আমি একটি উপন্যাস লিখবো, এখনো কিন্তু লিখিনি। বোঝা গিয়েছে? এই হচ্ছে আমাদের ফিউচার ইনডেফিনিট টেন্স। এখানে কোনো কাজ ঘটবে, হবে। চলো নেক্সট। এবার যারা তোমরা আগের ক্লাসগুলো করেছো তাদের কাছে অনেকটাই এখন সহজ মনে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে বলেছিলাম বর্তমানে কোনো কাজ চলছে। পাস্ট কন্টিনিউয়াস মানে বলেছিলাম অতীতকালে কোনো কাজ চলছিল বা চলিতেছিল। এবার আছে কি? ফিউচার কন্টিনিউয়াস, তার মানে কি? ভবিষ্যতে কোনো কাজ চলিতে থাকিবে, ভবিষ্যতে কোনো কাজ চলবে বা চলিতে থাকিবে, এই রকম সেন্স। ভবিষ্যতে কোনো কাজ চলিতে থাকিবে, তাই না? এরকম সেন্স হলে কিন্তু আমাদের কি হবে? ফিউচার কন্টিনিউয়াস। মানে এই যে চলমান কাজটা, এই চলমান কাজটা কিন্তু ভবিষ্যতে চলমান থাকবে, এখন কিন্তু না, এখন চলছে না, ভবিষ্যতে চলতে থাকবে। এরকম সেন্স হলে কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন মনে করো আমি ক্রিকেট খেলিতে থাকিব, তাহলে আমি কি ক্রিকেট এখন খেলছি? না, আমি বললাম যে আমি ক্রিকেট খেলিতে থাকিব, মানে ভবিষ্যতে আমি কাজটা করিতে থাকিব। কোন কাজটা? ক্রিকেট খেলা কাজটা। তো সেই জন্য সেই বাক্যটিকে ইংলিশে করতে গেলে আমার কিন্তু অবশ্যই ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠনটা জানতে হবে। দেখো গঠনে কি বলেছে, আর তোমাদের আমি ট্রিক্সও বলেছিলাম, সেই ট্রিক্সটা এখানেও কাজে লাগবে। প্রথমত কি, ফিউচার মানেই হচ্ছে সাবজেক্টের পরে উইল আর অথবা কি শ্যাল, যে কোনো একটা বুঝবে, এটা কমন জিনিস। যেই তুমি ফিউচার টেন্স করো না কেন, সেখানে কিন্তু প্রথমে সাবজেক্ট, তারপরে কিন্তু উইল শ্যালের মধ্যে যে কোনো একটা বসবে। আর কন্টিনিউয়াসের ক্ষেত্রে এখানে আমাদের ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে বি বসে। আর তোমাদের একটা পয়েন্ট বলেছিলাম আমি, যে টেন্সের মধ্যে কন্টিনিউয়াস থাকা মানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি। কন্টিনিউয়াস কথাটা পাওয়া মানে কি? ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি বসাতে হবে, তারপরে হচ্ছে কি? অবজেক্ট। এটাই হচ্ছে আমাদের গঠন। সাবজেক্ট উইল অথবা শ্যাল, বি, ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে হচ্ছে কি? অবজেক্ট। যেমন দেখো আই শ্যাল বি প্লেয়িং ফুটবল, তাহলে আমি কি বললাম কিছুক্ষণ আগে? যে আই শ্যাল বি প্লেয়িং ফুটবল। আমি বলেছিলাম ক্রিকেটের কথা, এখানে ফুটবলের কথা বলা আছে। আমি ফুটবল খেলিতে থাকিব, তাহলে আমি কি এখন ফুটবল খেলছি নাকি ভবিষ্যতে খেলিতে থাকিব? তো ভবিষ্যতে যেহেতু খেলিতে থাকিব, সেই জন্য কিন্তু আমাদের এই বাক্যটাকে ট্রান্সলেট করতে গেলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সাহায্য অবশ্যই লাগবে। দেখো আই সাবজেক্ট, আইয়ের সঙ্গে শ্যাল, বি, এই যে এই বিটা সরাসরি বসলো, মেন ভার্ব প্লে বেস ফর্ম, তার সঙ্গে আইএনজি, তারপরে হচ্ছে কি? অবজেক্ট। আই শ্যাল বি প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলিতে থাকিব। ইতে থাকিব এরকম উচ্চারণটা আসবে, ইতে থাকিব, ইতে থাকিবে, ইতে থাকিবি, এরকম কিন্তু তোমাদের বাংলা মানে বাক্যটা বা বাংলার যে ক্রিয়াপদ সেখানে কিন্তু উচ্চারণটা আসবে। কেমন? সেম ভাবে হি উইল বি রাইটিং এ লেটার, হি সাবজেক্ট, উইল হেল্পিং ভার্ব, তার সঙ্গে বি, ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে অবজেক্ট, যেরকমটা আমাদের দেওয়া আছে। হি উইল বি রাইটিং এ লেটার, সে একটি চিঠি লিখিতে থাকিবে, এখন লিখছে না, ভবিষ্যতের কোনো একটা সময়ের কথা বলা আছে, বা ভবিষ্যতে কোনো একটা সময় এরকম আসবে যখন সে চিঠিটা লিখিতে থাকিবে, এখন কিন্তু লিখছে না। যদি এখন লিখছে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে,
আর যেহেতু পরে সে লিখিতে থাকিবে সেই জন্য ফিউচার কন্টিনিউয়াস। বোঝা গিয়েছে? একদমই কিন্তু সহজ। আর গঠনগুলো কিন্তু বারংবার বলছি ভাই, এটা কিন্তু পড়তে হবে, তাছাড়া কিন্তু অনেক জিনিস তোমরা বুঝতে পারবে না। কেমন? অবশ্যই ভালো করে পড়বে। এরপরে দেখবো আমাদের কি আছে, ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট টেন্সটা কি দুভাবে বুঝতে পারি আমরা। এক তো হচ্ছে মনে করো আমাদের ওই প্রেজেন্টের মতন, প্রেজেন্ট যেমন কি কাজ শেষ ফল আছে, তাই না? আর এখানে কিন্তু কাজটা এখনো শেষ হয়নি, তো এখানে সেন্স দিবে কোনো কাজ ভবিষ্যতে সম্পূর্ণ হবে, কোনো কাজ ভবিষ্যতে সম্পূর্ণ হবে, এরকম সেন্সে কোন টেন্স হয়? ফিউচার পারফেক্ট টেন্স হয়। ভবিষ্যতে কোনো কাজ সম্পূর্ণ হবে, ভবিষ্যতে কোনো কাজ কমপ্লিট হবে, এইরকম সেন্স যদি হয় কোনো সময় বাংলা বাক্যে দেখো, তাহলে বুঝতে পারবা সেই বাক্যটি ফিউচার পারফেক্ট টেন্স। বা তোমরা এটাও দেখবা দুটো কাজ, ভবিষ্যতে দুটো কাজের মধ্যে যেই কাজটা আগে সম্পূর্ণ হবে সেই কাজটিকে বোঝাতেও কিন্তু আমাদের ফিউচার পারফেক্ট টেন্স হয়। দুটি কাজের মধ্যে যেই কাজটি আগে সম্পূর্ণ হবে তাকে আমরা ফিউচার পারফেক্ট টেন্স বলতে পারি। ঠিক আছে, চলো দেখো এবার এখানে আমাদের উদাহরণ কি দিয়েছে, উদাহরণ বলতে আমাদের গঠন কি দিয়েছে দেখো। প্রথমে তো সাবজেক্ট আর উইল শ্যাল তো বলেই দিয়েছি যে ফিউচার টেন্স মানে এই জায়গাটা কমন আমাদের। তারপরে কি হ্যাভ বসবে, এখানে হ্যাজ কিন্তু না, অনলি হ্যাভ, হ্যাভ বসবে। যেমন আমরা কিন্তু প্রেজেন্ট যে পারফেক্ট টেন্স সেখানেও কিন্তু হ্যাভ পেয়েছিলাম, পাস্ট পারফেক্টে পেয়েছিলাম এটার পাস্ট ফর্ম হ্যাড, আবার কিন্তু ফিউচারে এসে আবার আমরা হ্যাভকে পেলাম, এখানে কিন্তু আবার হ্যাজ আসবে না কোনো। আর তোমাদের আমি এটাও বলেছিলাম যদি শুধুমাত্র পারফেক্ট থাকে তাহলে অবশ্যই ভার্বের 3 নাম্বার ফর্ম বসে, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, 3 জায়গায় কিন্তু ভার্বের 3rd ফর্ম বসে, তারপরে বসে হচ্ছে কি অবজেক্ট। আর এখানে মনে রাখবা এখানে কিন্তু অনেক সময় অনেকের মনে হয় হ্যাজও আসতে পারে, হ্যাজ আসবে না, শুধুমাত্র হ্যাভ আসবে। হ্যাভটা কমন আসবেই, ঠিক আছে। সাবজেক্টের পরে উইল অথবা শ্যাল বসবে, এটা কমন, তারপরে ভিতরি, তারপরে অবজেক্ট। আর এখানে হচ্ছে কি এক তো হচ্ছে কাজটা সম্পূর্ণ হবে ভবিষ্যতে, আর একটা হচ্ছে কি দুটো কাজের মধ্যে একটা আগে সম্পূর্ণ হবে একটা পরে। ঠিক আছে, দুটো বাক্য দিয়ে দিয়েছি আমি বোঝানোর জন্য। দেখো এখন তো তোমরা বুঝতেই পারছো আই হচ্ছে সাবজেক্ট, উইল হ্যাভ, এই যে উইল হ্যাভ, উইল আর হ্যাভ বসেছে। তারপরে এই যে ভার্ব হচ্ছে ফিনিশ, তার সঙ্গে ইডি যুক্ত করে ভার্বটাকে 3rd ফর্ম করা হয়েছে, যে 3rd ফর্ম। আর মাই হোমওয়ার্ক অবজেক্ট, অবজেক্ট মানে কর্ম, তাই না? সাবজেক্ট মানে কর্তা আর অবজেক্ট মানে কর্ম, তাই তো? সাবজেক্ট মানে যে কাজ করে, আর অবজেক্ট মানে কাজের প্রভাব যার উপর এসে পড়ে। কাজটা করবে কে? আমি, আমি হচ্ছে কর্তা, প্রভাব কার ওপর পড়বে? অবজেক্টের ওপর পড়বে। তাহলে আমি আমার বাড়ির কাজ সম্পূর্ণ করিয়া থাকিব, তাহলে ইয়া থাকিব, ইয়া থাকিবে, ইয়া থাকিবি, এরকম যদি ক্রিয়াপদের শেষে উচ্চারণ থাকে বাংলায়, তাহলে বুঝে নিবা সেই বাক্যটি হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সে হবে ইংলিশের ক্ষেত্রে। এবং সেই বাক্যটিকে তোমাকে ইংলিশে ট্রান্সলেট করতে গেলে অবশ্যই এই গঠনটিকে ফলো করতে হবে। বলো বুঝতে পারছো তো নাকি? অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবা যে বুঝতে পারছো কিনা। ঠিক আছে, তাহলে আমিও বুঝতে পারবো যে তোমরা যারা যারা দেখলে ক্লাসটা তাদের পুরোপুরি ডাউট ক্লিয়ার হয়েছে কিনা। এরপরে কিন্তু আর অনেক রকম কিন্তু ক্লাস আসবে আপকামিং WP এক্সামকে ফোকাস করে, কেমন? তাহলে এখানে কি আমি আমার বাড়ির কাজ সম্পূর্ণ করিয়া থাকিব, এখনো সম্পূর্ণ করিনি, ভবিষ্যৎ কোনো একটা সময়ে সম্পূর্ণ হবে, তাই তো? সম্পূর্ণ আমি করব, তাই না? এরকম সেন্সে। এবার দুটো কাজের মধ্যে দেখাই, যেমন দেখো আই শ্যাল হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, ওই বাক্যটাই দিয়েছি বোঝানোর জন্য। বিফোর দ্য টিচার কামস, এইবার দেখো এই জায়গাটায় দ্য টিচার কামস, এটা কিন্তু সেকেন্ড বলতে পারো কার মানে কাজ, তাই না? এটা হচ্ছে ফার্স্ট। কোনটা প্রথমে হবে? হোমওয়ার্ক করাটা আগে হবে, টিচার আসার কাজটা পরে হবে। তো যেই কাজটা আগে হবে সেই কাজটাকে ট্রান্সলেট করতে হবে ফিউচার পারফেক্ট টেন্সের গঠন অনুযায়ী, আর যেই কাজটা পরে হবে এটা কিন্তু হবে প্রেজেন্ট ইনডেফিনিট। কি হবে? প্রেজেন্ট ইনডেফিনিট মানে কি? যারা তোমরা নতুন দেখছো আর একটু দেখে নাও, সাবজেক্টের পরে V1, তারপরে অবজেক্ট, আর আগে একটা কি যেন বলেছিলাম যে সাবজেক্ট যদি 3rd পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এই ভার্বের সঙ্গে কি হবে? এস অথবা কি ইএস যুক্ত হবে। যেমন দেখো এখানে দ্য টিচার হচ্ছে কি 3rd পারসন সিঙ্গুলার নাম্বার, কারণ আমি তুমির মধ্যে তো এগুলো পড়ে না, তাই না? তো যেহেতু আমি তুমির মধ্যে এগুলো পড়ে না সেজন্য কিন্তু এটা হবে 3rd পারসন, তার সঙ্গে যেহেতু সিঙ্গুলার নাম্বার ওই জন্য ভার্বের সঙ্গে এস যুক্ত হয়েছে। তাহলে যেহেতু এই কাজটা আগে সম্পূর্ণ হবে সেই জন্য এই বাক্যটাকে লিখেছি আমরা এই
ফিউচার পারফেক্টের অনুযায়ী, আর যেই কাজটা পরে মানে এই যে টিচার আসার আগে যে আমি সম্পূর্ণ করিয়ে থাকিব হোমওয়ার্কটা, তাহলে কোনটা কাজ পরে হবে? অবশ্যই টিচার আসার কাজটা পরে হবে। যেহেতু এই কাজটা পরে হবে, সুতরাং পরের কাজটাকে আমরা লিখব হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অনুযায়ী। আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যেহেতু আমাদের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বা ইএস যুক্ত হয়, তো সেরকমটা কিন্তু এখানেও যুক্ত হয়েছে। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো কাজ সম্পূর্ণ হওয়া বা দুটি কাজের মধ্যে যে কাজটা আগে সম্পূর্ণ হবে তা বোঝাতেই কিন্তু আমাদের ফিউচার পারফেক্ট টেন্স হয়। ঠিক আছে, কয়েকবার একটু দেখবা বা ভিডিওটা তোমরা আবার প্রথম থেকে একবার দেখে নিবা, পুরোপুরি তোমাদের কিন্তু জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, লাস্ট এটা আমাদের দেখো কি আছে আজকে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে কি? ভার্বের সঙ্গে আইএনজি, মেন ভার্বের সঙ্গে আইএনজি, তাই না? এই জিনিসটা মাথায় রাখবা। তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে বা কোন সিচুয়েশনকে বোঝায় তা হচ্ছে, মনে করো যেই কাজটি অপর কোনো একটা কাজের থেকে আগে থেকে চলতে থাকবে, মানে এখানেও দুটো কাজ থাকবে, তো দুটি কাজের মধ্যে মনে করো যে কাজটি অপর কাজের কিছু সময় পূর্ব থেকে চলিতে থাকিবে, আবার কিন্তু সেই একই কথা চলিতে থাকিবে, তবে এটা কিন্তু আমাদের ফিউচার কন্টিনিউয়াস কিন্তু শুধুমাত্র না, এটা হচ্ছে কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে দুটো কাজ থাকবে। ফিউচার কন্টিনিউয়াস যদি শুধুমাত্র বলি তাহলে কিন্তু দুটো কাজ নয়, একটা কাজ, কাজটা চলিতে থাকিবে। আর এখানে হচ্ছে দুটো কাজের মধ্যে যেই কাজটা অপর কাজের আগে থেকে চলিতে থাকিবে তাকে আমরা বলি হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, দুটো কাজের মধ্যে। দেখো তোমাদের গঠনেরও পার্থক্য রয়েছে, যেমন দেখো এতটুক জায়গা তো কমন, তোমাদের কিন্তু আমি অনেকটা কিন্তু ট্রিক্সের মাধ্যমে কিন্তু মনে করিয়ে দিচ্ছি। এতটুক জায়গা কমন, ভার্বের সঙ্গে আইএনজি অবজেক্ট এতটুক জায়গাও কিন্তু কমন কন্টিনিউয়াসের সঙ্গে, শুধুমাত্র কি এখানে হ্যাভ বসবে আর বিন বসবে। তোমরা কি হ্যাভ বিন কি এখন নতুন পেলে? তোমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে পাওনি? অবশ্যই সেখানেও তোমরা হ্যাভ বিন পেয়েছো। তো সেখানে হ্যাজটা ছিল, তো এখানে তো বললাম হ্যাজ বসবে না, শুধুমাত্র হ্যাভ বসবে। তো সাবজেক্টের পরে উইল অথবা শ্যাল, তারপরে এই জায়গাটা কমন বসবেই হ্যাভ বিন, তারপরে তো কন্টিনিউয়াস মানে ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে অবজেক্ট, বাস হয়ে গেল, এতটুকুই জিনিস, তাই না? আচ্ছা, এইবার দেখো বাক্য দিয়েছে আই শ্যাল হ্যাভ বিন। দেখো হ্যাভ বিন তো আমার কমন জিনিস না, হ্যাভ বিন তো কমন জিনিস, এটা তো বসবেই আমার, এর আগে আমার উইলও বসতে পারে অথবা কি শ্যালও বসতে পারে, কিন্তু হ্যাভ বিন তো কমন। তো আই শ্যাল হ্যাভ বিন প্লেয়িং ক্রিকেট, আমি ক্রিকেট খেলিতে থাকিব বিফোর ইউ কাম, তোমার আসার আগে, তোমার আসার আগে আমি কি করতে থাকবো? আমি ক্রিকেট খেলিতে থাকিব। দেখো এইখানেও কিন্তু যে দ্বিতীয় যে কাজটা আছে না, দ্বিতীয় যে কাজটা, এটা কিন্তু সেই আগের মতনই আমাদের কিন্তু প্রেজেন্ট কি হবে? প্রেজেন্ট ইনডেফিনিটের কিন্তু গঠন অনুযায়ী কিন্তু হবে। যেই কাজটা আগে থেকে চলিতে থাকিবে এটাকে আমরা লিখব হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন অনুযায়ী, আর যেই কাজটা পরে হবে এটাকে আমরা লিখব হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট মানে সাবজেক্ট V1 অবজেক্ট এই অ্যাকর্ডিং। আর তোমরা তো কিছুক্ষণ আগেও দেখলে যে প্রেজেন্ট ইনডেফিনিট মানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এই ভার্বের মূল রূপের সঙ্গে এস বা ইএস বসে, কিন্তু ইউ তো আমাদের থার্ড পারসন না, এটা তো সেকেন্ড পারসন। তো সেকেন্ড পারসনের জন্য দেখো এখানে কিন্তু কোনো এস অথবা কিন্তু ইএস যুক্ত হলো না, যুক্ত হবে কখন? যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। দ্বিতীয় বাক্য হি উইল হ্যাভ বিন রাইটিং, হি সাবজেক্ট উইল বসলো, হ্যাভ বিন তো কমন ভার্বের সঙ্গে আইএনজি, তাই না? সে লিখিতে থাকিবে বিফোর দ্য টিচার। দেখো এবার টিচার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য দেখো ভার্বের সঙ্গে এস যুক্ত হলো, বিফোর দ্য টিচার কামস। তাহলে শিক্ষক আসিবার পূর্বে বা আগেই সে কি করতে থাকবে? সে লিখিতে থাকিবে। তাহলে লিখা কাজটা এখনো চলা শুরু হয়নি, টিচারের আসা কাজটাও শুরু হয়নি, জাস্ট বোঝানো হয়েছে যে টিচার আসার আগেই সে কিন্তু লিখিতে থাকিবে। তার মানে দুটো কাজের মধ্যে এই কাজটা কিন্তু আমার আগে থেকে চলিতে থাকিবে, এই জন্য এটাকে আমি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাকর্ডিং লিখলাম, আর যেটা পরের কাজ সেটাকে লিখলাম হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অ্যাকর্ডিং। ঠিক আছে, তো আমাদের কিন্তু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, তারপরে হচ্ছে কি ফিউচার কন্টিনিউয়াস, তারপরে ফিউচার ইনডেফিনিট, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করলাম। ঠিক আছে, তো আজকের যেটা আমাদের আলোচনার বিষয় ছিল সেটা হচ্ছে ফিউচার টেন্স, তা কিন্তু আমি তোমাদের খুব ভালো করে
এবং খুব সহজ ভাষায় কিন্তু বুঝিয়ে দিলাম। তো এরপরও যদি কোনো সমস্যা থাকে তো তোমরা কিন্তু অবশ্যই এই ক্লাসটিকে আবার একবার শুরু থেকে দেখে নিবা। একটু পারলে ভিডিওটার স্পিডটা বাড়িয়ে নিয়ে তোমরা আবার প্রথম থেকে দেখবা একবারই তোমাদের মাথায় কিন্তু পুরোপুরি জিনিসটা গেঁথে যাবে। একটু ঠান্ডা মাথায় ভিডিওটা দেখবে, আমি কি বললাম, কি জিনিসগুলো, কি ট্রিক্স দিলাম, তাহলে কিন্তু তোমাদের একবারই জিনিসটা মুখস্থ হয়ে যাবে। তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই সমাপ্ত করছি, দেখা হচ্ছে পরের ক্লাসে।